আসলে 4 মিনিট না, এদের যে ক্যামেরায় যে মোবাইল, আমার তো পুরো মোবাইল ভাঙ্গাচোরা, ঠিক মতো বয়স বলে যাচ্ছে। হঠাৎ করে 2-3 দিন যাবত দেখতেছি যে মাঝখানে মিউট, মাঝখানে গায়ে গাড়ায়, মাঝখানে করে। এটা হচ্ছে যে আমি ওই সময় যেটা পড়লাম সেটা এখন আর বলতে পারবো না। কেন বলতে পারবো না? ইচ অ্যান্ড এভরি সেকেন্ড আমাদের সিপিউর চিন্তাধারা সবকিছু প্রকাশ চেঞ্জ হয়ে যায়। ইচ অ্যান্ড এভরিবডি, মানে সেম জিনিস হুবহু বলা সম্ভব না। হ্যাঁ, সেটাই বলা সম্ভব যেটা মুখস্থ স্ক্রিপ্ট দেখে, ভিতর থেকে বহিঃপ্রকাশ সেম জিনিস দ্বিতীয় টাইম সেম ভাবে কখনোই পসিবল না। তো এই নিয়ে যেটা হচ্ছে আমি আগের প্রেসিডেন্ট বলছিলাম, আমার আগের আসেনি, হচ্ছে যে বাইডেন। তো বাইডেনের প্রতি আমি ব্যাপক শ্রদ্ধাশীল ছিলাম ওনার একটা কারণে, কারণ উনি যখন শপথ নেন সিনেটে, মানে দেলোয়ারে উনি যে 30 বছর একটানা সাকসেসফুলি ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনেটের যে দেলোয়ারে, তো শপথটা তুমি দেন তখন উনি ফ্যামিলি কার অ্যাক্সিডেন্ট করে ওনার বড় ছেলে মৃত্যু সজ্জায় হাসপাতালের বেডের পাশে থেকে ওস্তাদ বাইডেন শপথ দেন, এবং 30 বছর উনি যথেষ্ট সুনামের সাথে একটানা থেকেছেন। তাহলে ওনার ওই দেলোয়ার ওই জায়গায় তিনি যে একটা 30 বছর সহায়তা করছেন তার ওই অভিজ্ঞতাটা। কিন্তু উনি যখন দেশ পরিচালনায় আসলেন, উনি ছিলেন বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট। ছিলেন জো বাইডেন। আমরা অনেকে কিন্তু জানি না, জিও পলিটিক্স নিয়ে আমার পোলাপান যেগুলো স্টাডি করে এরাই অনেকে জানেন যে ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন সাহেব। তো ফরেন পলিসিতে ওনার সম্ভবত আমার দৃষ্টিকোণ থেকে একটু ভুল ছিল, বা অন্য কোনো প্যাটার্নে উনি আগাচ্ছিলেন। বা আরেকটা জিনিস ব্যর্থতা হয়েছে, করোনা টাইমে ইউএসের ইতিহাসে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইতিহাসে তাদের 100 বছরের তেল রিজার্ভ থাকা সত্ত্বেও অন্য জায়গায় তারা তেল নিয়েছে বা কিনছে বা যাই করছে, বাট ওই রিজার্ভ 100 বছরের তেলে কখনো হাত দিলে। বাট বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন চলাকালে তখন ওই 100 বছর তেলের রিজার্ভে হাত পড়ছিল। এটা আমেরিকার ইতিহাসে একটা জাতির জন্য নেগেটিভ। আর 2 হচ্ছে যে আমার হচ্ছে বাইডেন উনি বয়সে ভারাক্রান্ত হয়ে গেছিলেন, কিন্তু ওনার উচিত ছিল পরের টাইমে নির্বাচন না করার ডিসিশন নেওয়া, যে বয়স। তো উনি ডিসিশন নিয়েছিলেন, ডিক্লার দিয়েছিলেন, বাট পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ওনাকে যেভাবে ট্রিট করলেন আমি খুব কষ্ট পাইছি। আরেকটা কষ্ট পাইছি যে উনি কোনো একদিন কোনো একটা সফরে ওঠার সময়, বিমান ওঠার আগে একটু পড়ে যেতে গেছিলেন, ধাক্কা খাইছিলেন বয়সের ভারে। পরবর্তীতে জর্জ ক্লাউন, একজন সম্মানিত ভদ্রলোক, তিনি ডেমোক্র্যাট পার্টির বড় ধরনের ডোনার, বা ওনার হস্তক্ষেপে ওস্তাদ বাইডেন তিনি তখন ছেড়ে দেন, কমলা হ্যারিস প্রেসিডেন্টের সঙ্গে ডিক্লার করেন। এই হচ্ছে ওনাদের নির্বাচনের 6 মাস আগের প্রস্তুতি। তাহলে আমার ওস্তাদ ট্রাম্পের মতো সে আছে নন স্টপ 3 টার্ম, হারিয়ে গেলেও মাঝের টার্মে বাইডেন যিনি ছিলেন, বাইডেনের চেয়ে উনি অ্যাক্টিভ বেশি ছিলেন। যত জেল জরিমানা যাই হোক না হোক, যত মামলা কামলা সামলা, ওস্তাদের কোনো কথা নাই, কোনো কিছুতে না নাই। এটা আমাকে তাকে ব্যাপকভাবে অনেক এই বাইডেনের চেয়ে আমি ওনাকে বেশি ফলো করতাম, যে উনি কিভাবে প্রতিকূলতার বিরুদ্ধে কিভাবে উনি কোনো টিকে থাকতে পারেন এবং কোনো বাধা বিঘ্নকে চান্স দেন না। তবে নিয়ে ওস্তাদ সাইড দিয়ে কমলা হ্যারিস যখন করলেন, ওরা তো ওইভাবেই করবেন না আমি, বাট কমলা হ্যারিসের একটা জিনিস, কমলা হ্যারিসের যে এজেন্ডা ছিল ডেমোক্র্যাট পার্টির মিডিল ক্লাস, যে মিডিল ক্লাসকে কীভাবে রাইজ করা যায়, মিডিল ক্লাসকে উঠানো যায়, আমি ওই নির্বাচনী 47 নির্বাচনী এজেন্ডায় কমলা হ্যারিস ওনার নির্বাচনী এজেন্ডা দেখে, যেহেতু মিডিল ক্লাসের উপরে, তখন সাথে আমি ওইটা ক্যাপচার করলাম, স্টাডি করলাম, বই আকারে আমি করে রাখছি। কারণ গত 15 বছর বা 10 বছরে, বিশেষ করে করোনার সময় থেকে এই পর্যন্ত আমাদের দেশের মিডিল ক্লাস টোটালি মিডিল ক্লাস না পারবে টিসিবির গাড়িতে লাইনে দাঁড়ায় খাবার কিনতে, মিডিল ক্লাস না পারবে রিক্সা চালাতে বা কায়িক শ্রম করতে, পারবে।
করোনার সময়ে সাবেক গভর্নমেন্ট, আমাদের জনতা শেখ হাসিনা গভর্নমেন্ট অনুদান দিয়েছে অল্প মাত্র সুদে 2% মানে 1% সাথে। বিশেষ করে আইটি সেক্টরে সবাই নিয়েছে, বা আমাদের আইটি সেক্টর অনেকেই নিয়েছে। না আমার কাছে তো সার্কুলারও আসে না, বা আমি আল্লাহর রহমতে কেন জানি নেওয়া লাগেনি। যারা অনুদানগুলো নিয়েছিল তারা কি একজন আওয়ামী লীগ করে? বিশেষ করে আইটি সেক্টরে এগুলো ইস্যু না, এগুলো কোনো ইস্যুই না আমাদের দেশের কালচারে, এগুলো কোনো ইস্যু না। তো উনি যা দিয়েছেন, যা করছেন না করছেন, ভুল ভ্রান্তি মানুষের, বাট ডাবল টাকা কিভাবে কোত্থেকে আসতেছে, কিভাবে বাংলাদেশের পদ্মা সেতু, কিভাবে এক্সপ্রেসওয়ে, কিভাবে মেট্রো রেল, ডিজিটালের এই অবস্থা। আমি মনে করি যে 100 টাকার 10 টাকা কাজ হয়েছে, 90 টাকা চুরি হয়ে গেছে। জনগণের টাকা চুরি হইলেই টাকা পাচার হয়েছে। একটা বালিশের দাম 1 কোটি টাকা হতে পারে, একটা নারকেল গাছের দাম 1 কোটি টাকা হতে পারে, বাট জনগণের টাকা না। এখন সুজন কি পাগল হয়ে গেছেন? নো, আমার টাকা আছে। আমরা দিনা হয়েছি কোন কারণে? দিনা হলাম কোন কারণে? সব পসিবল, ম্যানমেড সব কিছু পসিবল, মেকআপ করাও পসিবল ইনশাল্লাহ। এবং ঘৃণার বিনিময়ে ঘৃণা আসে। আমরা রক্তি মানুষের মানুষ সহ্য করতে পারি না। হ্যাঁ, এই আমি আজকে এনে হুজুরির মতো কথা করছি, পীর সাহেবের মতো কথা করছি, না আমার যদি ওই যে স্যাংরা দুধ খাওয়া আসছে বাড়ি কথা মনে করছে, তুই তো গান গাতি নাকাল পাড়ার বান্ধব, তুই তোর ব্যবসা বেয়াদব। এক ব্যবসা এক জিনিস, বেয়াদবি এক জিনিস। ভুলে আর বেয়াদবি করিস টরিস না। বেয়াদবি সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। 10% তোর নামে যে উঠছে আসিফ, তুই এই এতদিন দায়িত্ব নেওয়ার পরে যদি 10%-এর হিসাব করা হয়, তাই তোর শরীর, মাথায় চুল, লোম, সোন দিয়ে একটা টাইনে টেনে তোরে যদি বলা হয় তুই সব একটা উঠো, আর 10%-এর অ্যামাউন্ট কত হয়েছে সেই অ্যামাউন্ট এক জায়গায় তুই কর, তুই পারবি নি করতে পারি? আমার কথা শুনতে খারাপ লাগছে? স্বাভাবিক, তোমার জায়গায় আমি থাকলে তো আমি এতক্ষণ জায়গায় তোই আসি, মানে আমি তোর জায়গায় থাকলে আমি তোর নগদে আইসে এখন তোর ব্যবসায় করতাম। কয় কি আমারে, ওরে বাবা আমি মন্ত্রী, আমার কই বান্দর বাসু। জিন্দগি নামে লেগি দোবারা, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমি আল্লাহ কাছে বলছিলাম, আল্লাহ রাবণ কেন হয় আমি এটা বোঝার জন্য আমার লঙ্কায় যাওয়ার দরকার। তো আমি যদি রাবণ হয়েই যাই, তাহা হওয়ার সুযোগ তুমি দিবা না। কারণ আমি ওই 10 বছর আগে আমার যে তোমার সাথে আমার যে পলিসি, তাই বলি রাখছি, এক লাইন আমি প্রতিদিন বলি, অতএব আমি তোমাকে যাই না চাই, তুমি আমার ওই এক লাইন ঠিক রেখে তাই দিবা। এবং আমার জানতে শরীরে কারোর জন্য একজন মানুষ ক্ষতি না হয়, তাহলে আমি হিউম্যানিটি, মানবতার জন্য এই পৃথিবীর যে কারো কাছে আমি বুক চিরে দাঁড়াতে পারি, ভয় ডর নাই। কারণ একটাই আমার উদ্দেশ্য, হিউম্যানিটি, ব্যালেন্সিং। আমি বলতে গেলে সারাদিন পেশার করতে পারবো, কেউ শুনবে না, কেউ বসবে না, কারণ ও পাগল হয়ে গেছে,